হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৫২তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। এদিকে ক্রমশ যাহা দেখিবার ছিল দেখা হইয়া গেল। পুনর্বার গাড়ি চাপা পড়ার আর যখন সম্ভাবনা রহিল না, তখন সে সভা সমিতিতে যোগ দিতে শুরু করিয়া দিল এবং সামান্য দিনেই এই মাসিক পত্রের উৎসাহী এবং মান্য লেখক হইয়া উঠিল। ছেলেবেলা হইতে তাহার গান বাজনা এবং সাহিত্য অনুরাগ ছিল, হায় আছিল, প্রভৃতি দিয়া কবিতা মিলাইতে পারিত। এখন দিবাকর বন্দ্যোপাধ্যায় নাম দিয়া গল্প লিখিতে লাগিল। কতকগুলি কলেজের ছেলেরা মিলিয়া চন্দ্রোদয় নাম দিয়া এক মাসিক পত্র বাহির করিয়াছিল। ইহাতেই দিবাকর মাতিয়া উঠিল। এখন সে আর যখন তখন বাড়ির বাহির হয় না। তার ঢের কাজ। ভাঙা ছাদের একই নির্জন কোণে খাতা পেন্সিল লইয়া গম্ভীর মুখে বসিয়া থাকে। স্নানাহারের কথা মনে থাকে না। বিস্তর ডাকাডাকি করিয়া নামাইয়া আনিতে হয়। তাহার মানস রাজ্যের এই নতুন উৎপাতগুলি অঘোরময়ী সভয়ে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, এ বাড়ির দোষ। হারানামার লিখে পড়ে প্রাণটা দিলে। একেও দেখছি সেই রোগেই ধরেছে। না বাপু, পরের ছেলে। কিরণময়ী সমস্তই লক্ষ্য করিতেছিল। হাসিয়া কহিল, সে ভাবনা করো না মা, উনি যে লেখাপড়ায় মন দিয়েছেন তাতে পরমায়ু কমে না, বরং বাড়ে। ইহার কিছুদিন পরেই উক্ত চন্দ্রোদয়ে বিষের ছুরি গল্প বাহির হইল। সূর্যোদয় পত্রিকা তাহার সমালোচনা করিয়া বলিলেন, বাঙালির গৌরব, সুপ্রসিদ্ধ নবীন লেখক শ্রীযুক্ত দিবাকর বন্দ্যোপাধ্যায় লিখিত একখানি প্রেমের নিখুঁত ছবি। অতঃপর এই নিখুঁত ছবিখানিতে কী কী আছে এবং সমালোচক মহাশয় কেমন করিয়া পড়িতে পড়িতে অশ্রু সংবরণ করিতে পারেন নাই এবং এই রকম আর একখানি দেখিবার আশায় কিরূপ উদ্গ্রীব হইয়া আছেন, উপসংহারে সে আভাসও দিয়াছেন। এই নির্লজ্জ চাটুতাকে নিরপেক্ষ সত্য বলিয়া গ্রহণ করিতে দিবাকর তিলার্ধ ইতস্তত করিল না। তাহার কারণ এই যে, মানব জীবনের যে সময়টার আশা এবং আকাশকুসুম কল্পনার মাতৃ করে ছাড়িয়া পৃথক হইয়া দাঁড়ায় নাই, এটা তাহার সেই অবস্থা, প্রথম যৌবন। ইতিমধ্যেই সে ২-৪ জন ভক্ত বন্ধুবান্ধবের সাহায্যে সাহিত্যের জরির টুপি মাথায় পরিয়া বসিয়াছিল। সূর্যোদয় সম্পাদক তাহারই চারিপাশে একজোড়া পুঁতির মালা ছড়াইয়া দিলেন। এই অপরূপ সাহিত্যের কিরীটি মাথায় পরিয়া দিবাকর একদিন সকালে গর্ভোজ্জ্বল মুখে রান্নাঘরে আসিয়া উপস্থিত হইল। হাতে তাহার সেই সূর্যোদয় কাগজখানা। কহিল, বৌদি, বড় ব্যস্ত নাকি? কিরণময়ী রাঁধিতেছিল, বলিল, না, আর বড় ব্যস্ত নই ভাই, প্রায় শেষ হলো। তোমার হাতে ও কাগজখানা কি ছোট ঠাকুরপো? ওই একখানা। এটা একটা মাসিক পত্র, সূর্যোদয়, নতুন বেরুচ্ছে। কিন্তু যাই বলো বৌদি, লিখেছে বেশ। কিরণময়ী সূর্যোদয়ের অস্তিত্ব অবগত ছিল না। আগ্রহ সহকারে বলিল, সত্যি? তাহলে একবার দেখব। এখনই দেখবে? না, এখন নয়, আমার বিছানায় রেখে দাওগে, দুপুরবেলা দেখব। দুপুরবেলা কাজকর্ম খাওয়া দাওয়া শেষ হইলে কিরণময়ী সূর্যোদয় খুলিয়া বসিল। এদিক ওদিক চাহিতে চাহিতে ঠিক জায়গাটাতেই চোখ পড়িয়া গেল। দিবাকর পাশের ঘরেই ছিল। উঠিয়া গিয়া তাহাকে কহিল, কই ঠাকুরপো, বিষের ছুরি কই? সমালোচনা দেখালে, এবার আসল জিনিস বার করো। দিবাকর সলজ্জ বিনয়ের সহিত কহিতে লাগিল, ও সেই গল্পটা? তা ও সে কিছুই নয় বৌদি, তাড়াতাড়ির লেখা। কিরণময়ী হাসিয়া বলিল, তা হোক, দাও বলিয়া নিজেই খোঁজিয়া পাতিয়া চন্দ্রোদয় পত্রখানি টানিয়া বাহির করিয়া সেইখানেই সেটা খুলিয়া একটা চৌকির উপর বসিয়া পড়িল। এসে নিঃশব্দে পড়িতে লাগিল। কিন্তু দিবাকর আশা ও আকাঙ্ক্ষার তীব্র উত্তেজনা গোপন করিয়া মিছামিছি একখানা বইয়ের পাতা উল্টাইতে লাগিল। তাহার বিষের ছুরি গল্পের নায়িকা অসামান্য সুন্দরী এবং ষোড়শী, ধনবান জমিদার কন্যা হইয়াও দৈবচক্রে এক দরিদ্র রূপবান যুবককে ভালোবাসিয়া ফেলিয়াছেন। জমিদার ঘটনা অবগত হইয়া নায়ক বিজয়েন্দ্র কুমারকে দেশ ছাড়া করিয়াছে। কিন্তু নগেন্দ্র নন্দিনী কিছুই জানেন না। বসন্ত সন্ধ্যায় মালতী কুঞ্জে বসিয়া আপন মনে মালা গাঁথিতেছে। এদিকে রূপে মুগ্ধ পূর্ণচন্দ্র গাছের আড়ালে উকিঝুঁকি মারিতেছে, কিন্তু আকাশে উঠিতে সাহস করিতেছে না। প্রভাত কল্পনা করিয়া মধ্যে মধ্যে কোকিল কুহু কুহু করিয়া উঠিতেছে। উপরে লুব্ধ ভ্রমর গুনগুন করিয়া নিদ্রালস্যা মালতীর ঘুম ভাঙাইতেছে। এমন সময় ধীরে ধীরে কে আসে? ওই বিজেন্দ্র না? হ্যাঁ, সেই বটে।
বটে, কিন্তু এ কি বেশ! গেরুয়া বস্ত্র, কপালে বিভূতি, কণ্ঠে রুদ্রাক্ষ যে নগেন্দ্র নন্দিনীর হাত হইতে মালতীর মালা পড়িয়া গেল। বিজেন্দ্রর নিকট আসিয়া গদগদ কণ্ঠে কহিল, বিদায়, চলিলাম। নগেন্দ্র নন্দিনীর মস্তকে যেন সহসা বজ্রপাত হইল। বক্ষে বক্ষে লক্ষ বৃশ্চিক দংশন করিয়া উঠিল। মনে হইল হৃৎপিণ্ড যেন শতধা বিদীর্ণ হইতেছে। তাহার চোখে চাঁদের আলো মসীবর্ণ হইয়া গেল। কর্ণবিবরে চোখ কুহধ্বনি পেচক চিৎকারে পরিণত হইল। যুবতী আর দাঁড়াইতে পারিল না, ভূতলে মূর্ছিত হইয়া পড়িয়া গেল। এ পর্যন্ত পড়িয়া কিরণময়ী সহসা মুখ তুলিয়া কহিল, ঠাকুরপো, নিশ্চয়ই কাউকে ভালোবাসো না? দিবাকর আশ্চর্য হইয়া বলিল, আমি? হাঁ গো, তুমি! নিশ্চয়ই তুমি লুকিয়ে কাউকে ভালোবাসো। এই আকস্মিক অপবাদের প্রবল লজ্জায় দিবাকর হতবুদ্ধি হইয়া গেল। মুহূর্তকাল পরে কুণ্ঠিত ও ব্যস্ত হইয়া প্রতিবাদ করিয়া উঠিল, আমি? ছি, রাম বলো, কক্ষনো না, কিছুতেই না। না, ঠাকুরপোকে কোনোদিন বৃশ্চিক দংশন করেনি? না, কোনোদিন না। কিরণময়ী কহিল, আশ্চর্য! কাউকে কোনোদিন দংশন করতেও দেখনি? না, তাও দেখিনি। কিরণময়ী অধিকতর আশ্চর্য হইয়া বলিল, হৃদয়ও যে তোমার কোনোদিন শতধা বিদীর্ণ হয়েছে তাও মনে হচ্ছে না। কোনোদিন ভালোবাসনি, একটি ছোট বৃশ্চিক কখনো চোখে দেখনি, বজ্রাঘাতের ব্যথাও যে কেমন তাও জানো না। তবে বিরহ যে এমন ভয়ানক টের পেলে কি করে? কিরণময়ী যে তাহাকে কোন দিকে ঠেলিতেছিল দিবাকর ক্রমশ তাহা বুঝিতেছিল। মুখ রাঙা করিয়া বলিল, তা বুঝি জানা যায় না? কিরণময়ী বলিল, কেমন করে যায় আমি তো জানি না, কিন্তু শুনে কিংবা পরের বই থেকে চুরি করে লেখা যায় সে কথা ঠিক। দিবাকর উত্তেজিত হইয়া উঠিল, বলিল, আমি কি চুরি করেছি বলতে চাও? কিরণময়ী সহাস্যে কহিল, তাই চাই। চুরি করেছ তা নিশ্চয়, তাছাড়া চুরি যে করেছ তাও টের পাওনি, এমনই অন্ধ তুমি। রাগ করো না ঠাকুরপো, কিন্তু এক বৃশ্চিক আর বজ্রাঘাত ছাড়া হাতে তোমার আর কোনো সম্বল নেই। এইটুকু মাত্র পুঁজি নিয়ে এই সমুদ্রে পাড়ি জমাবে? নোভেল লেখা এত ছোট জিনিস নয়, তবে যদি লাফ মেরে সমুদ্র ডিঙোতে চাও তাতেও দেবতার আশীর্বাদ চাই, অমনি হয় না, বলিয়া হাসিতে লাগিল। এই অপ্রত্যাশিত রূঢ় বাক্যে দিবাকর স্তম্ভিত হইয়া গেল। এতদিন পর্যন্ত যাহার কাছে শুধু ভালো কথা আর অম্লমধুর পরিহাস লাভ করিয়া আসিয়াছে, তাহারই কাছে এই তাচ্ছিল্য ও শুষ্ক ব্যঙ্গের প্রত্যুত্তরে সে কি উত্তর দিবে তাহা ভাবিয়া পাইল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে কহিল, তবে এত লোক যে লিখছে তাদের সবাই কি ভালোবেসেছে, না বিচ্ছেদের জ্বালা সয়েছে? কবে জ্বালা সইতে পাবো সেই আশায় বসে থাকতে গেলে তো দেখছি সাহিত্য চর্চাই ছেড়ে দিতে হয়। তাহার উত্তাপ দেখিয়া কিরণময়ী হাসিমুখে কহিল, একে সাহিত্য চর্চা বলে? একে বলে অনধিকার চর্চা। বলিতে বলিতেই তাহার মুখের হাসি অকস্মাৎ অত্যন্ত কঠিন হইয়া উঠিল, এবং তাহার নিজের কথাগুলোই যেন ডুব মারিয়া বুকের অন্তঃস্থলে আলোড়িত করিয়া রক্তে ভিজিয়া ভারী এবং রাঙা হইয়া উঠিয়া আসিল। মলিন মুখে কহিল, আমার কথা আজ তুমি বুঝবে না ঠাকুরপো, আর আশীর্বাদ করি কোনোদিন যেন বুঝতেও না হয়। কিন্তু আমি তো তোমার বয়সে বড়, এই কথাটা আমার শুনো ঠাকুরপো। যা নিজে বোঝো না তা পরকে বোঝাবার মিথ্যা চেষ্টা করো না। যাকে চেনো না তার যা তা পরিচয় পরের কাছে দিও না। দিবাকর কথা কহিল না। কিরণময়ী ক্ষণকাল মৌন থাকিয়া ভারী গলা পরিষ্কার করিয়া লইয়া কহিল, এ রাগ অভিমানের কথা নয় ঠাকুরপো, এ দৈবের কথা। এ অতি বড় দুর্ভাগ্যের কথা। এ সংসারে যে দু চারজন হতভাগ্যের এই নিগূঢ় সত্যের পরিচয় দেবার সত্যকার অধিকার জন্মায়, এ গুরুভার তাদের হাতেই ছেড়ে দিয়ে যদি অন্য কাজে মন দাও, তাতে কাজও হয়তো হয়, অকাজও কমে। অনর্থক ছাদের কোণে মুখ ভারী করে বসে কল্পনা করে লাভ হবে না। এ তোমাকে আমি নিশ্চয় বলছি। গিলটি দিয়ে তোমার মতো আনাড়িকেই ভোলাতে পারবে, কিন্তু যে লোক পুড়ে পুড়ে সোনার রং চিনেছে, এ দুঃখের কারবারে যার ভরাডুবি হয়ে গেছে, তাকে ফাঁকি দেবে কি করে ঠাকুরপো? বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।